এদিকে আবারও ঢাকা দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। বস্তিতে আত্মগোপনে আছে লাখ লাখ আওয়ামী এবং ছাত্রলীগ নেতাকর্মী। ভারত থেকে নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে আবারও মাঠে নামার সিদ্ধান্ত চূড়ান্ত আওয়ামী লীগ। তবে এবার দেশের মধ্য থেকেও আওয়ামী লীগের জন্য বড় সুখবর পেল। সেনাপ্রধানের করা হুঁশিয়ারি, সমাবেশ এবং মিছিল করার অধিকার এখনো আওয়ামী লীগের আছে, তাই তাদের বাধা দেওয়া কোনোভাবে উচিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে, কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। আওয়ামী লীগ যে নতুন করে আন্দোলনের দেশের ভেতরে আন্দোলনে ফিরতে চাইছে, সে খবর আপনারা রাখেন। চারদিকে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এবং দিন দিন মিছিলের যে আয়তন, সে আয়তন বাড়তে শুরু করেছে। বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। চুপচাপ থাকার পরে আজকে সারা দিনব্যাপী সেনাপ্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমে এত বেশি চর্চা হয়নি সেনাপ্রধানকে নিয়ে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা রকমের আলোচনা চলছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা, এবং এই আলোচনা এবং সমালোচনার মূল উদ্দেশ্যটা কি সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই। আওয়ামী লীগ কি এতই দুর্বল সংগঠন হয়ে গিয়েছে বস্তির মধ্যে লুকিয়ে থাকবে ঢাকা দখল করার জন্য? শুধু ঢাকার মধ্যেই তো আওয়ামী লীগের যে সমর্থন আছে তা দিয়েই তো ঢাকা দখল করা যায়। হয়তোবা তারা এখন পালাতক কোণঠাসা অবস্থায় আছে। আর ঢাকার বাইরের গুলা ঢাকায় গেলে কি বস্তিতে থাকতে হবে? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে বস্তিতে থেকে ঢাকা দখল করা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। দেশের ভেতরে আন্দোলনে ফিরতে চাইছে, সে খবর আপনারা রাখেন। চারদিকে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এবং দিন দিন মিছিলের যে আয়তন, সে আয়তন বাড়তে শুরু করেছে। কিন্তু এই আয়তন বাড়লেও আওয়ামী লীগের তরফ থেকে একটা চেষ্টা করা হচ্ছে যে দেশের ভেতরে একজনকে ক্যাপ্টেন, লড়াইয়ের যুদ্ধের যে প্রথমে যে একটা মুখ দেশের ভেতরে, সেই মুখ তৈরি করার একটা চিন্তা ভাবনা দেশের মধ্যে চলছে। এই চিন্তা ভাবনা, এটা বিবিসি এই প্রসঙ্গে বিবিসি বাংলা, বিবিসি নিউজ বাংলা তারা একটি করেছে, একটি সংবাদ এর মধ্যে প্রকাশ করেছেন। তার হেডিং দিয়েছেন দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ। এই খবরটি বেরিয়েছে 24শে এপ্রিল, গত পরশু বেরিয়েছে। আগে আমি খবরটি পড়ি, একটু পড়বার পরে তারপরে আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খবরটি পড়ছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব নেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন এর নেতারা। কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের ওপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা সম্ভব কিনা এই প্রশ্নও রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় 76 বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। আর দেশের ভেতর নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। তাদের অনেকেই বলেছেন যে সে সময় প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির সরকারের পতনের 8 মাস পরে পার হলেও
দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর নাম রয়েছে। কিন্তু গ্রেপ্তার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেনি। সেভাবে বিতর্কিত নন, দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনেরও ইঙ্গিত নেই। যুক্তরাষ্ট্র সহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না, কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে, এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলটি সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা, তবে কেউ এখনো সেই সাহস দেখাননি। এই হচ্ছে বিবিসির খবর। তার মানে বোঝা যাচ্ছে যেমন দলের ভেতরে একটা চিন্তা ভাবনা চলছে যে আওয়ামী লীগের লোকাল দলীয় একটি মুখ, যে মুখ হবে আওয়ামী লীগের বাংলাদেশে, তিনি নেতৃত্বের প্রথম মুখ হবেন, প্রধান মুখ হবেন, এরকম মুখের কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই চিন্তাটা যদি বাস্তবায়িত হয়, অর্থাৎ কাউকে যদি সত্যি দায়িত্ব দেয়া হয়, তাহলে কিন্তু এখন কথাটা হচ্ছে যে বিবিসি কোন জায়গার, ওরা বলছেন যে বিদেশের নেতাদের সাথে অনেক জায়গাতে ওরা কথাবার্তা বলেছেন, কিন্তু এই নেতারা কোন জায়গায় কারোর কোনো পরিচয় দেননি। এবং এর মধ্যে বাংলাদেশের যে নেতারা, বহু নেতা ভারতে আছেন এবং কলকাতায় আছেন, এটা আপনারা জানেন, দিল্লিতেও আছেন, কিন্তু বেশিরভাগ নেতাই আছেন কলকাতায়। কলকাতায় যারা নেতারা আছেন আমার সাথে, যারা তাদের মধ্যে অনেকেই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মন্ত্রীও ছিলেন এবং প্রায় সবাই এখনো এমপি, তাদেরকে আমি যোগাযোগ করলাম, কারণ নামগুলো আমি বলতে চাইছি না, কিন্তু তাদের কাছে একটা নতুন খবর পেলাম, যে খবরটা বিবিসি বাংলা কেন কোনো জায়গা থেকে কেউ দিতে পারেনি এখনো। খবরটা হলো বাংলাদেশের বেশ কিছু নেতা মন্ত্রী যারা কলকাতায় আছেন, তারা গত পরশু রাতেই তাদের অনেকে চলে গেছেন। বিবিসি বাংলার খবর তাদেরও নজরে এসছে, তারাও সেখান থেকে চলে গেছেন, তারা দিল্লি চলে গেছেন। এবং সব থেকে একটা কথা বলতে চাইছি যে দিল্লিতে তারা গেছেন, তাদের বেশিরভাগই কিন্তু গেছেন ট্রেনে, এবং ট্রেনে তারা এসি, মানে যেটা ফার্স্ট ক্লাস এসি সেটা নয়, তাদের অনেকেই গেছেন এসি 3 টায়ারে, এসি 2 টায়ারে তারা অনেকে গিয়েছেন এবং দিল্লিতে তারা রয়েছেন। দিল্লিতে তাদের যাওয়ার কারণটা কি? দিল্লিতে তাদের যাওয়ার কারণটা হচ্ছে যে তারা চেষ্টা করছেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনা তার সঙ্গে যোগাযোগ করে একটা জায়গায় একটা মিটিংয়ে বসবার জন্য, একটা বৈঠকে বসবার জন্য। এখনো অব্দি আজ সকালে কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের মধ্যে তারা বললেন যে খবরটা আমাকে দিলেন, সেটা হচ্ছে তারা যোগাযোগ করেছেন শেখ হাসিনার সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তাদেরকে সেইভাবে এখনো শেখ হাসিনার সঙ্গে কোনো বৈঠকের বসার কোনো সুযোগ তৈরি হয়নি। কারণটা খুব সহজেই অনুমেয়। শেখ হাসিনাকে এমন মানে সতর্ক প্রহরার মধ্যে রাখা হয়েছে, বিশেষ করে বর্তমানে পহেলগাঁওতে যা হলো এবং তার পরিপ্রেক্ষিতে তার সিকিউরিটি আরো ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, ভীষণভাবে। মানে সেই যাকে বলে না, একটু সেটা গলে গিয়ে একটা ছুঁচ পর্যন্ত বলতে পারবে না, এমনভাবে তার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তারা এখনো চেষ্টা করছেন, যারা আমি অন্তত আমার কাছে নাম আছে অন্তত 7 জন নেতা কলকাতা থেকে চলে গেছেন দিল্লিতে, এবং তাদের মধ্যে যুব মহিলা লীগ, যুবলীগ এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী, এরা সবাই এমপি, সবাই অনেকেই মন্ত্রীও ছিলেন, তারা সব গিয়েছেন দিল্লিতে। তারা এখন অপেক্ষা করছেন যে আপার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে দেখা হলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কারণ তারাও বুঝেছেন যে এইভাবে বসে থাকলে, কারণ দেশের ভেতরে মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু ভয়টাকে কাটিয়ে উঠছে। ভয়টাকে কাটিয়ে না উঠলে তারা যেভাবে মিছিল করছেন আজকের এই পরিস্থিতিতে, তারা খুব ভালোভাবেই জানেন যে তারা রাস্তায়, তারা যখন পরিচিত হয়ে সরাসরি মিছিলে যোগ দেবেন, প্রকাশ্য রাজপথে আন্দোলনে নামবেন, তখন বাংলাদেশের এই ইউনূস সরকার তাদেরকে
সহজে ছাড় দেবে না, তাদেরকে গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করছে। এখনো যেখানে যারা এক সময়ে যারা বলেছিল যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই, মিডিয়ার স্বাধীনতা নেই শেখ হাসিনার সময়ে, এই নিয়ে যারা বড় বড় কথা বলতেন যারা এক সময়, তারা এখন কেউ ভুলেও বলছেন না যে শতাধিক সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করে দিনের পর দিন জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। বিচার বলে কিছু নেই, এটা আজকে তারা জানেন। সুতরাং এই অবস্থা সত্ত্বেও মানুষ যে হাজারে হাজারে রাস্তায় নামছেন, তারা যে প্রতিবাদ করতে বসছেন প্রতিবাদ করতে নামছেন, সেটা কিন্তু সত্যি এবং সেটা পরিষ্কার। তার জন্য এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে মানুষ ভয়কে কাটিয়ে উঠছে। দর্শক, বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি, চুপচাপই ছিলেন, আলোচনার বাইরে ছিলেন। আলোচনার বাইরে থাকা সেনাপ্রধান হঠাৎ করে আজকে আবার আলোচনায় চলে এসেছেন। গত সারা দিন সেনাপ্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে। হয়তো আপনারা বেশিরভাগই সেই ভিডিওটা দেখেছেন। সেনাপ্রধান কী কী কথা বলেছেন সেগুলোও হয়তো অনেকে জেনে ফেলেছেন, কিন্তু সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন সেই কথার পেছনের কারণ কি হতে পারে, কি ইঙ্গিত সেনাপ্রধান দিতে চাইলেন, সেই আলোচনা, সেই বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। চুপচাপ থাকার পরে আজকে সারা দিনব্যাপী সেনাপ্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমে এত বেশি চর্চা হয়নি সেনাপ্রধানকে নিয়ে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা রকমের আলোচনা চলছে। কিছু কিছু ক্ষেত্রে চটকদার আলোচনাও চলছে, পক্ষে বিপক্ষে নানা রকমের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেনাপ্রধান যে কথাগুলো বললেন সেগুলোও হয়তো ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন। সেই কথাগুলোর পেছনের রহস্য কি, পেছনের কারণগুলো কি? সেনাপ্রধান কি রাশিয়া সফর করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসেছেন? এবং রাশিয়াকে যখন বলা হচ্ছে যে ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু, অনেকে সমালোচনা করার চেষ্টা করছিলেন যে ভারতের প্রেসক্রিপশনে তিনি রাশিয়া গেছেন। সেই সব সমালোচনা তো থাকবেই। তারপরেও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে নিয়ে পজিটিভ আলোচনাই সব থেকে বেশি। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা বেশি, এবং সেই কারণেই সেনাপ্রধানের প্রতিও আস্থা বেশি মানুষের। যত নেগেটিভ আলোচনাই হোক না কেন, সেনাপ্রধান যখন কোনো বিষয়ে কোনো কথা বলেন, সেটাকে দেশের সাধারণ মানুষ আস্থায় নিতে চান, সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে নিজের কাছে মনে করেন, নিজের কাছে নিজেই উপস্থাপন করেন, গ্রহণযোগ্য করে তোলেন। সেনাপ্রধানের সেই কথাগুলোর বিশ্লেষণে যদি যাই, সেনাপ্রধান বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। যখন এই কথা বললেন সেনাপ্রধান, তখন এই কথার পেছনের রহস্য কি দাঁড়ায়? পেছনের রহস্য দাঁড়ায় এটাই যে বিনা অপরাধে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, এটা আর করা যাবে না। সেনাপ্রধান বাস্তবতাটা মেনে নিলেন যে হ্যাঁ, বিনা অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছে, হয়রানির কারণে করা হয়েছে, তুচ্ছ কারণে করা হয়েছে, কিন্তু সেগুলো আর করা যাবে না। উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানকে নিয়ে ঢাকার একটা হত্যা মামলার তাকে আসামি করা হয়েছে, এবং সাকিবের সেই মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না সাকিবকে আসামি করা হয়েছে। এরকম উদ্ভুতুরে মামলা যে হয়েছে দেশে, সেই বাস্তবতা সেনাপ্রধান মেনে নিলেন। মেনে নিয়ে অবশেষে সেটার বিপক্ষে তিনি স্পষ্টভাবে তার অবস্থান ব্যক্ত করলেন এবং বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা আর করা যাবে না। যা হয়েছে সেগুলোতেই ক্ষান্ত থাকতে হবে। সেগুলোতেই যারা এতদিন এই মামলা মোকদ্দমার ব্যবসা করেছেন তারা কি ক্ষান্ত দেবেন, নাকি এই ব্যবসাটা আরও চালিয়ে যাবেন? সেই আলোচনা তো রয়েছেই। এরপরে সেনাপ্রধান যেটা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে কিনা, সরকার সেই মামলা তুলে নিতে আদৌ রাজি হবে কিনা, অনেক মামলার ক্ষেত্রে সরকারের প্ররোচনা আছে কিনা, সরকারের সমর্থন রয়েছে কিনা, এরকম আলোচনা কিন্তু সমাজে রয়েছে। অনেকেই মনে করেন যে বহু অদ্ভুতুরে মামলার সঙ্গে সরকারের কোনো না কোনো কলকবজার যোগাযোগ রয়েছে, সেটা হোক উপদেষ্টা, হোক সরকারের পক্ষের সমন্বয়ক, এরকম যোগাযোগ রয়েছে। এরকম যোগাযোগ যখন রয়েছে তখন সেই মামলাগুলো আদৌ প্রত্যাহার করা যাবে কিনা সেই শঙ্কা তো থাকছেই। কিন্তু সেনাপ্রধান দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন সেগুলো থাকবে না, সেগুলো তুলে নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। তার মানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এর আগে যখন রাজনৈতিক সরকার ছিল তখনও হয়েছে, এখনও হচ্ছে। সেই বাস্তবতাটা তিনি মেনে নিলেন। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে তিনি অর্ডার দিয়েছেন আওয়ামী লীগের মিছিল যেন না হয়, মিছিল ঠেকাও, এবং মিছিল ঠেকাতে যদি কোনো পুলিশ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই যে বেআইনি নির্দেশ দিলেন, এবং বেআইনি নির্দেশের ফলে সেই বেআইনি নির্দেশ অমান্য করলে পুলিশের
পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা উদাহরণ। এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগে বিএনপি সরকারের আমলে, রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত দেখেছি, যে দৃষ্টান্ত দল নিরপেক্ষ এই সরকারের আমলেও আমরা দেখছি। সেখানেই সেনাপ্রধান খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন। এরপরে যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম, যে তিনি স্পষ্টই বলেছেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান বলছেন যে সবার সকল অধিকার সমান অধিকার থাকবে। সেটাকে আদৌ বাস্তবায়ন করা সম্ভব, নাকি সেনাপ্রধান সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থানে চলে যাবেন এই স্পষ্ট কথার ভিত্তিতে? সরকার কি এতে রাজি হবে? সরকার কি আদৌ সেনাপ্রধানের সঙ্গে একমত হবে যে সকলের সমান অধিকার রয়েছে? সেনাপ্রধানের এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় যে আন্তর্জাতিক চাপ তার উপরে যথেষ্ট পরিমাণ রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাবে এবং সবার অধিকার যখন খর্ব হবে, তখন কিন্তু সেনাবাহিনীও দোষের মধ্যে চলে আসবে। সেনাবাহিনীর উপরেও দোষারোপ করার একটা হেতু তৈরি হবে। এই কারণেই হেতু তৈরি হবে যে সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ করছে, তাদের উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া রয়েছে। সুতরাং সেনাবাহিনীও কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ। সেই ক্ষেত্রে সেনাপ্রধান সতর্ক হতেই পারেন। জাতিসংঘের সতর্কতা থাকতে পারে, আন্তর্জাতিক মহলের সতর্কতা থাকতে পারে, জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর অবস্থান বিতর্কিত হতে পারে। নানা কারণেই সেনাপ্রধান এই স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেই পারেন। এরপরে বলেছেন মব সহ্য করা হবে না, কারো বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। যা সর্বনাশ তো হয়ে গেছে, মব যা হওয়ার হয়ে গেছে, এখন খুব একটা আর মবের প্রয়োজন হবে না। মব দিয়ে অনেক কিছুই ঘটিয়ে ফেলা হয়েছে। এখনও ছোটোখাটো মব হচ্ছে, পাড়া মহল্লায় ছোটোখাটো মবের সৃষ্টি আমরা হতে দেখেছি। এখন পর্যন্ত একটি মবেরও কোনো শাস্তি হয়নি। হ্যাঁ, আমরা একটা ব্যাপার শুধুমাত্র লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ইসরায়েলের বিপক্ষে, গাজার পক্ষে যে সমাবেশটা কিছুদিন আগে হয়েছিল, আলেম ওলামাদের ডাকে তৌহিদি জনতার যে সমাবেশটা হয়েছিল, সেই দিন সারা দেশে কোকাকোলা, কেএফসি, বাটা শোরুমে হামলা এবং লুটপাটের ঘটনা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে সরকার। এই একটি শুভ লক্ষণই সরকারের দেখা গেছে। তাছাড়া কোনো মবের বিরুদ্ধেই সরকার এখন পর্যন্ত তার স্পষ্ট অবস্থান যখন জানান দিতে পারেনি, তখন সেনাপ্রধান বললেন কোনো মব সহ্য করা হবে না, সকল মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা কর্তব্য সেই কর্তব্যটা সেনাবাহিনী করবে। যতদূর যেতে হয় সেনাবাহিনী সেটা যাবে এবং সেই কাজ করবে। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি ও আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নেবে, এমনটা স্পষ্ট করেছেন। অর্থাৎ আগামী নির্বাচনে কোনো বিতর্কিত ব্যাপার যেন সামনে না আসে, নির্বাচন যেন বিতর্কিত না হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন যেন হয়। অবশ্য এই কথাই, এই বার্তায়, আজকের বার্তায় সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা ডিটেল করেননি। এর আগে তার মুখে আমরা শুনেছিলাম গত 25 ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে তিনি রাওয়া ক্লাবে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের পরেই মূলত সমন্বয়কদের সঙ্গে সেনাপ্রধানের দূরত্ব তৈরি হয়, সরকারের সঙ্গে অনেকখানি হয়। সেখানে তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন, যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা হবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইদানিং সকল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন যত সোশ্যাল মিডিয়া আছে, সকল জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে। কি মাস্টার প্ল্যান? ঢাকার মধ্যে, বস্তিগুলোর মধ্যে মানুষ জড়ো করছে। আবার অনেকেই তো বলতেছে সুন্নিদের ভিতরে থেকেই আওয়ামী লীগ ঢাকা দখলের পায়তারা করতেছে। ব্যাপারগুলো কি পরিমাণে হাস্যকর সেটা আপনারা যখন নিউজগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তখনই বুঝতে পারেন। আওয়ামী লীগ কি এতই দুর্বল সংগঠন হয়ে গিয়েছে বস্তির মধ্যে লুকিয়ে থাকবে ঢাকা দখল করার জন্য? শুধু ঢাকার মধ্যেই তো আওয়ামী লীগের যে সমর্থন আছে তা দিয়েই তো ঢাকা দখল করা যায়। হয়তোবা তারা এখন পালাতক কোণঠাসা অবস্থায় আছে। আর ঢাকার বাইরের গুলা ঢাকায় গেলে কি বস্তিতে থাকতে হবে? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে বস্তিতে থেকে ঢাকা দখল করা লাগবে। এগুলা বলার মানেটা কি? এগুলা বলার মানেটা হচ্ছে আওয়ামী লীগকে নিচু করানো এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদেরকে ছোট করে দেখা। আওয়ামী লীগ কখনো কারো লুঙ্গির তলা থেকে রাজনীতি করে নাই। বাংলাদেশের যতগুলো দল আছে কেউ না কেউ আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করেছে, শুধু একমাত্র বড় দল বিএনপি ছাড়া। আর কে করে নাই? আর আওয়ামী লীগকে এখন লুঙ্গির তলে থাকা দলের মতো করে চিন্তা করলে হবে ভাই? আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে হবে সেটা বাংলাদেশের মানুষকে শিখিয়েছে। আর সে আওয়ামী লীগ বস্তিতে লুকিয়ে থেকে ঢাকা দখলের পায়তারা করতেছে। এসব ফাউ নিউজ, ফাউ টপিক তোমরা পাও কোথায়? তোমাদের এসব নিউজ আর বেশি দিন টিকবে না। তোমাদের এইসব প্রচারণা বুমেরাং হয়ে যাবে। জনগণ এখন অনেক সচেতন হয়ে গিয়েছে। তোমরা যেসব কথা বলো, যেসব গুলা মিডিয়াতে প্রপাগান্ডা ছড়াও, জনগণ সকল কিছু মার্ক করছে যে আসলে কোনটা কি।
আওয়ামী লীগ ঢাকা দখল যেদিন করবে সেদিন বুঝতে পারবা আওয়ামী লীগ কি জিনিস। তরুণ প্রজন্মের যারা তোমাদের দোসর আছে তারাও বুঝতে পারবে। তারা আওয়ামী লীগের দুঃসময়ের আন্দোলন দেখা নাই, সেই কারণে মনে করছে কিছু টোকাই দিয়ে বস্তি দিয়ে আওয়ামী লীগ ঢাকা দখল করবে। এত খারাপ সময় আসে নাই যে আওয়ামী লীগ টোকাই বস্তি দিয়ে ঢাকা দখল করতে হবে। আওয়ামী লীগের একটা রিজার্ভ ফোর্স আছে, সেই রিজার্ভ ফোর্স এখনো মাঠে স্ট্রংলি নামে নাই। তারা যদি মাঠে স্ট্রংলি মাথায় কাফনের কাপড় পরে নেমে যায়, এসব বস্তিতে লুকানো সুনিদের লুঙ্গির তলা থাকা এসব কথা তো কোথায় দূরে হারিয়ে যাবে, আর তোমরাও পালানোর পথ পাবা না। তাই এসব অবাস্তব কথাবার্তা বলার কোনো মানে হয় না। আওয়ামী লীগ বড় দল, অবশ্যই ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে, অবশ্যই করবে। কে ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করে না? কোন দল করে না? সকল দল অবশ্যই করে। রাজনীতি করতে হলে মাস্টার প্ল্যান নিয়ে এগোতে হবে, মাস্টার প্ল্যান ছাড়া রাজনীতি হয় না। কথা বুঝো নাই? সামনে অবশ্যই কথাগুলো বুঝবা। উক্তি এবং যুক্তি দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মাস্টার প্ল্যান দিয়ে। যতই ভালো মাস্টার প্ল্যান করা হবে ততই দল সংগঠিত হবে, ততই দল আগের থেকেও বেশি শক্তি নিয়ে ফিরে আসবে। আর আওয়ামী লীগের মতো দলের মাস্টার প্ল্যান যদি তোমরা বুঝে যাও তাহলে সেটা আর মাস্টার প্ল্যান না। আর তোমরা যেভাবে প্রচার করতেছ মনে হচ্ছে আওয়ামী লীগ এটাই প্ল্যান করে রাখছে, এটা হাস্যকর। আওয়ামী লীগ ওই লেভেলের দল না যে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান তোমরা বুঝে যাবা। আওয়ামী লীগ যেটা মাস্টার প্ল্যান করতেছে সেটা হওয়ার পরে তোমরা বুঝবা। ধন্যবাদ সকলকে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।